কাকু, আপনার নাম? সিকান্দার আলী। কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকা বাত, হ্যাঁ, মানে তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেকে বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা। কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল সেটা আপনার অনেকটাই রিলিফ আছে? অনেকটাই আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটার যে আমার প্রচন্ড লাগছিল সেইটাও খানিকটা কম আছে। আপনার নাম? কল্পিতা ঘোষ। কোথা থেকে এসেছেন? শিবপুর। আপনার কি সমস্যা? কিডনি। কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? 3 মাস করার পর আমি সুস্থ আছি। কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস। 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস। 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার? তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? কি বললো ডাক্তারবাবু? অনেক কমে গেছে। অনেকটাই কমে গেছে। স্যার বললো আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো হয়েছে। ক্রিয়েটিন অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। মানে এত পেশেন্ট কেউ কথা শোনে না। আমার জীবনে এই প্রথম আপনি কথা শোনেন। যেটা বলবো সেটা করলে তাহলেই আমার কাছে ওষুধ শিখবে। এক বলবো আর এক করবেন, তাতে আমার কি দোষ? আপনি যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বরুণ রায়। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নবপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের সমস্যা? দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে। প্রায় ছোটবেলা থেকে ভুগছিলেন। আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি এই টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি এই 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি। ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি। আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে কি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটাই বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই ওষুধ একেবারে নির্মূল হয়ে যাবে। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি, কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালির প্রচণ্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিকে চলে যাই। হোমিওপ্যাথিকেও প্রায় আমি 2-3 বছর করি। হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না। আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না। মানে আমার একটা হাড়টা, গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপুরির মতো ফুলে গিয়েছিল এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সেই কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্টে ওই অবস্থা হয়, এরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 মাস। এখন কি? নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত।
আরও একবার আপনাদের জন্য আলোচনা কিছু স্বাস্থ্যকর বিষয় নিয়ে, আলোচনা আপনাদের ভালো রাখা নিয়ে, আপনাদের ভালো থাকা নিয়ে, কিভাবে আপনি ভালো থাকবেন, কিভাবে আপনি আপনার শত্রুদের সম্পর্কে আগাম জানতে পারবেন। আসলে প্রত্যেকটা মানুষের সব থেকে বড় শত্রু হচ্ছে তার শারীরিক অসুস্থতা। বাইরের শত্রুর সঙ্গে আপনি তো যুদ্ধ করে নেবেন, কিন্তু নিজের শত্রু অর্থাৎ শারীরিক অসুস্থতা, তার সঙ্গে যুদ্ধে যদি আপনি জয়লাভ করেন তাহলেই সেটা আপনার আসল জয়লাভ। নিজেকে ভালো রাখুন, নিজেকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন, তবেই কিন্তু সব রকম ঝড় বা প্রতিকূলতার হাত থেকে আপনি নিজেকে রেহাই দিতে পারবেন। আজকেও বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, যে বিষয়গুলো নিয়ে হয়তো সেভাবে আপনার জন্য আলোচনা কোথাও হয়নি বা কোনো চিকিৎসক করেনি। কারণ আজকে অনুষ্ঠানে সেই চিকিৎসককে আমরা পেয়েছি যার কাছ থেকে আমরা আশা করি এরকম নতুনত্ব কিছু বিষয় নিয়ে আলোচনা। কারণ প্রত্যেক দিনই আমাদের জীবনের কিছু ক্রনিক ডিজিজ, কিছু ক্রিটিক্যাল প্রবলেম রয়েছে যেগুলো শুনতে শুনতে আপনি অভ্যস্ত, কিন্তু এমন কিছু সমস্যা যেটা সত্যি ভীষণ ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজও হতে পারে, কিন্তু সেভাবে আলোচনাটা এখনো হয়ে ওঠেনি। সেরকম একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ভেরিকোজ ভেন। আমি এই বিষয়টা নিয়ে অবশ্যই ম্যাডামের থেকে শুনবো। বুঝতেই পারছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ম্যাডাম ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং আজকে ভেরিকোজ ভেন ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু এই ভেরিকোজ ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না, কি এই সমস্যা? ভেরিকোজ ভেন আমরা অনেকেই হয়তো সেটা জানি বা অনেকেরই রয়েছে, কিন্তু আমরা খুব বেশি একটা সেটাকে গ্রাহ্য করি না বা কেয়ার করি না। আমরা হয়তো সেটাকে ভাবছি যে আচ্ছা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভেরিকোজ ভেন বেসিক্যালি যেটা এফেক্ট হয় সেটা হচ্ছে ভেন মানে আমাদের যেগুলো শিরা যেগুলো রয়েছে, আর স্পেশালি এটা দেখা যায় আমাদের পায়ের নিচের দিকটাতে, মানে আপনার যে কাফ মাসেল রয়েছে এইসব জায়গায় বেশিরভাগ দেখা যায়। শরীরের অন্যান্য জায়গায় আপনার হতে পারে, আমাদের শরীরের সমস্ত জায়গায় ভেন্স ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু পায়ের দিকে বেশিরভাগ দেখা যায়। ভেরিকোজ ভেনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আপনার ভেনটা মানে শিরাটা আপনার মোটা হয়ে যাবে, আপনার সেই ভেনটার কালারটা ডিপ পার্পল কালারের মতো হয়ে যাবে, কোথাও কোথাও দেখবেন একটু উঁচু হয়ে আছে বা গাঁঠের মতো হয়ে আছে, এরকমভাবে দেখা যাবে। আর দেখা যাবে আপনার ভেনটা এরকম আঁকাবাঁকা হয়ে, জিগজ্যাগ এটাকে বলা হয়, আঁকাবাঁকা হয়ে ভেনটা আপনার নিচের দিকে নেমে আসছে। বেসিক্যালি ভেন আমাদের একদম স্ট্রেট হবে, কিন্তু এই ভেন যেটার মধ্যে ভেরিকোজ ভেন যে প্রবলেমটা, তার মধ্যে ওই যে শিরাটা দেখবেন এরকম আঁকাবাঁকার মতো হয়ে আছে। একদম, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ভেরিকোজ ভেন প্রবলেমটা তো শুনলাম, কিন্তু কি এর সিমটম, কি হয় এতে প্রবলেম, সব কিছু আলোচনায় আজকে কিন্তু থাকবে, সাথে আপনারা থাকবেন। তবে এই মুহূর্তে ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে সর্বাণী বলছি। বলুন সর্বাণী ম্যাডাম, কি প্রবলেম আপনার? আমার মায়ের প্রবলেম। মায়ের বয়সটা বলবেন? 50 বছর। কি প্রবলেম হচ্ছে? বারবার ইউরিন হচ্ছে। বারবার ইউরিন হচ্ছে, আচ্ছা। ওনার কি সুগারের কোনো সমস্যা রয়েছে? না, এখনো টেস্ট হয়নি, সুগার আছে কিনা বলতে পারছি না। আচ্ছা দেখুন, প্রথম হচ্ছে, আচ্ছা ওনার বয়সটা একটু বলবেন। 50 বছর। 50 বছর। দেখুন 50 বছরে এখন অবধি ওনার এরকম সিচুয়েশন আসেনি যে ওনার বারে বারে ইউরিন হওয়ার, কারণ এটা একটা যখন এজ হয়ে যায়, আস্তে আস্তে কিছুটা যখন বয়স বেশি হয়ে যায়, ফিমেলদের ক্ষেত্রে আমি বলছি, তখন কিন্তু আমাদের যে ইউরিনারি ব্লাডার যেটা রয়েছে তার ধারণ ক্ষমতাটা কমে যায়, তখন কিন্তু এরকম হয় যে বারে বারে ইউরিন পাচ্ছে বা ইউরিন পেলে ধরে রাখতে পারছে না, এরকম সমস্যা হতে পারে। ওনার এখন 50 বছর বয়স হয়েছে, আপনি একটু আগে সুগার টেস্টটা ওনার করান, দেখুন যে ওনার শরীরের মধ্যে সুগার মাত্রাটা কত রয়েছে। আপনি একটা ইউরিনের আরই টেস্ট করতে পারেন, মানে রুটিন এক্সামিনেশন করতে পারেন, তার মধ্যে দেখতে পারেন যে ওনার ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, যেটাকে আমরা ইউটিআই বলে থাকি বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা বলে থাকি। এই পরীক্ষা দুটো আপনি আপাতত একটু করুন। আর এখন দেখুন ওনার ইউরিন বারে বারে হচ্ছে বলে উনি যদি এখন জলের পরিমাণটা কমিয়ে দেয় তাহলে কিন্তু সেটা ওনার কিডনির জন্য খারাপ হতে পারে। জলটা একটু বলবেন যে পর্যাপ্ত পরিমাণ যাতে একটু জল খায়, টেস্টগুলো আপনি একটু করিয়ে নিন। আর তারপর আপনি যদি মনে করেন যে না একটু দেখা করার দরকার রয়েছে, তাহলে আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে একবার দেখা করতে পারেন। যদি সুগারের বা যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কোনো প্রবলেম থাকে তাহলেও তার চিকিৎসা রয়েছে, যদি না থাকে তাহলে কেন ওনার এটা বারে বারে হচ্ছে সেটাও আমরা রুল আউট করবো, আর তারও ট্রিটমেন্ট কিন্তু রয়েছে।
একদম। আমরা কিন্তু ওই অনুষ্ঠান থেকে বারংবার বলি এখন কিন্তু সুগার বা ক্রনিক ডিজিজগুলো অনেক তাড়াতাড়ি আমাদের মধ্যে চলে আসছে। একটা নির্দিষ্ট বয়স অর্থাৎ 30-35-এর পর থেকে মাঝে মধ্যে একটু চেক আপ করুন না, আপনার সুগার, প্রেশার, থাইরয়েড এগুলো বাড়লো না তো, জানলে কিন্তু সুবিধাটা আপনার। ভেরিকোজ ভেন নিয়ে আমরা আলোচনা করছি, মোটামুটি ম্যাডামের থেকে বুঝলাম বিষয়টা কি এই ভেরিকোজ ভেন, কিন্তু ম্যাডামের থেকে এটাও জানতে চাইবো যে আমাদের প্রবলেম এতে কি হতে পারে। প্রবলেমের মধ্যে আপনার দেখুন ভেরিকোজ ভেন যাদের থাকে তাদের কিন্তু ওরা একটা কমপ্লেন মানে বলে যে আমাদের কিন্তু কোনো ব্যথা হচ্ছে না, কোনো পেইন হয় না। খুব রেয়ার কেসে দেখা যায় যে যেই শিরাগুলো ফুলে যাচ্ছে সেখানে ব্যথা হচ্ছে বা জ্বালা হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু যেটা ম্যাক্সিমাম মানে পেশেন্টরা বলে থাকে যে কোনো ব্যথা হচ্ছে না, কিন্তু হ্যাঁ ওই জায়গাটা পায়ের জায়গাটা একটু শক্ত হয়ে আছে বা শিরাটা এরকম আঁকা বাঁকা হয়ে আছে বা পায়ের নিচে একটু জ্বালা করছে, এরকম প্রবলেমসগুলো কিন্তু আমাদের পেশেন্টরা বলে থাকে। এইবার আপনার এই যে এইটুকু জায়গা যে আপনার কালারটা চেঞ্জ হয়ে গেল বা আপনার শিরাটা এরকম আঁকা বাঁকা হয়ে গেল, কেন এটা হলো? কারণ আমাদের যে শিরাগুলো, ভেইনগুলো যেগুলো রয়েছে তার মধ্যে ভালভ থাকে। এই ভালভগুলোর জন্য আমাদের শরীরের মধ্যে রক্তটা সঞ্চালন করে। আর আমাদের শরীরের মধ্যে দূষিত রক্ত বা পরিশোধিত রক্ত দুটোই রয়েছে, যেটা কিনা হার্টের মাধ্যমে সারা শরীরে আমাদের সেটা ফ্লো করছে। এইবার আপনার যে ওইটুকু জায়গা যেখানটায় আপনার ধরুন ডিপ কালারের ভেইন হয়ে আছে বা আঁকা বাঁকা হয়েছে, এইটুকু জায়গায় কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন হচ্ছে না। এই যে ভালভগুলো যেগুলো আপনার রক্তটা সঞ্চালন করে, এই ভালভগুলো অকেজো হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে, তার জন্য এইটুকু জায়গা আপনার বাধাপ্রাপ্ত হচ্ছে। এখানে আপনার দূষিত রক্ত পরিবহন করছে এই জায়গাটার মধ্যে। এই জায়গার এই রক্তটা যদি এখন আপনার আমাদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে তার জন্য যদি ওপর দিকে চলে যায়, মানে আপনার হার্টের দিকে আবার চলে যায়, তাহলে কিন্তু সেটা আপনার শরীরে একটা মারাত্মক ক্ষতির সৃষ্টি করতে পারে। তো এই যে এইটুকু জায়গা যেখানে আপনার রক্ত সঞ্চালন ঠিক করে হচ্ছে না বা দূষিত রক্ত জমাট বাঁধছে এই জায়গাটাতে, এখানে কিন্তু আপনাকে একটা ট্রিটমেন্টের দরকার রয়েছে। আয়ুর্বেদের মধ্যে পঞ্চকর্মা থেরাপিতে একটা আমরা থেরাপি দিয়ে থাকি যেটা আমরা রক্তমোক্ষণ বলে থাকি বা জলক বিচরণ বলে থাকি। মানে আপনার এই যে রক্তটা, এই রক্তটাকে আমরা মানে বার করব, লেট আউট করব, যাতে আপনার এখানে আবার পরিশোধিত রক্ত যাতে আপনার এর মধ্যে আসে, আপনার ভালভগুলো যাতে ঠিক হয়, আর এর থেকে যাতে নেক্সট আপনার কোনো প্রবলেম না আসে। অনেকে এটা দেখে ভাবে যে আচ্ছা ঠিক আছে আমার নার্ভের একটু সমস্যা আছে, একটু মালিশ করলে ঠিক হয়ে যাবে। শুধু মালিশ করলে ঠিক হবে না, কারণ আপনার ভালভটা আপনার নষ্ট হয়ে গেছে। ভালভটাকে আপনাকে ঠিক করতে হবে, সেটা আপনার শুধু মালিশে হবে না। হ্যাঁ, আপনার যেটা স্টিফনেস হয়ে যাচ্ছে সেটা আপনার মালিশ থেকে ঠিক হতে পারে, কিন্তু আপনার ভালভটাকে যদি ঠিক করতে হয় সেটা কিন্তু আপনার ওরাল মেডিকেশনও রয়েছে, তার পাশাপাশি আপনাকে পঞ্চকর্মা থেরাপিটাও কিন্তু করতে হবে। একদম, মানে কিছুটা এটা চোখে দেখে আমাকে বুঝতে হবে, কারণ খুব একটা কিছু অসুবিধা, আমার খুব যন্ত্রণা করছে, আমি একদম হাঁটা চলা বন্ধ হয়ে গেল, আমার পা ভীষণ ফুলে যাচ্ছে, এরকম কোনো সিমটমই আপনার হবে না। তবে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার পায়ের কাছে একটু ভেনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বা তার শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনাকে সচেতন হতে হবে। ওটা নিয়ে যদি আপনি সচেতনতা না বাড়ান, ভবিষ্যতে গিয়ে এটা কিন্তু একটা বড় বিপজ্জনক ঘটনা কিন্তু ঘটাতে পারে। তার মানে ম্যাডাম এটা কেন হয়? মানে এটা কি হতে পারে কোনোদিন আমি পা মুচকে পড়ে গেছি বা পায়ে আমার কোনো চোট পেয়েছি তার জন্য হলো? কারণটা কি এটা হওয়ার? এটা বেসিক্যালি হয় যাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় বা যারা খুব ভারী জিনিস, ভারী মাল পরিবহন করে, বেসিক্যালি যারা রিক্সা যারা চালায় বা এরকম ভ্যান যারা চালায়, তাদের পায়ের দিকে লক্ষ্য করে দেখবেন ওদের কিন্তু এই সমস্যাটা একটু বেশি হয়। বা যারা ভ্যান চালায় মাল নেওয়ার জন্য, যে ভারী জিনিস ওরা নিয়ে যাচ্ছে, সেখানে দেখবেন যে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। বা যাদের দাঁড়িয়ে থাকার কাজ রয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো কাজ করছেন, যেরকম আমাদের পুলিশ, ট্রাফিক পুলিশ যারা রয়েছেন দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ কাজ করতে হয়, ওদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা বেশি পরিমাণ দেখা যায়। আর ভেরিকোজ ভেন কিন্তু একটা মজার জিনিস হচ্ছে এটা মহিলাদের ক্ষেত্রে বেশি হয় মোর দেন পুরুষদের থেকে। কারণ মহিলাদের ধরুন কিছু কিছু মহিলাদের আপার পার্ট খুব বাল্কি হয়, মানে ভারী হয়, তার তুলনায় পাগুলো খুব সরু হয়। তো এবার পুরোটা সম্পূর্ণ শরীরের ভার পায়ের ওপর পড়ছে। এবার আপনি যদি অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ করছেন, সেটা আপনার রান্না করা হোক বা স্কুলে পড়ানোর কাজ হোক, যে কোনো কাজই হোক, আপনি যখন অনেকক্ষণ দাঁড়িয়ে আপনি কাজ করছেন, তখন কিন্তু আপনার এই প্রেশারটা পায়ের ওপর পড়ার জন্য ভালভগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেখান থেকেও কিন্তু ভেরিকোজ ভেন হতে পারে। একদম ঠিক কথা, কারণ বর্তমানে কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন শপিং মলে প্রচুর মহিলারা কাজ করে, সকাল থেকে রাত পর্যন্ত তাদের কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হয়, বা সিকিউরিটি জব যারা মহিলারা করেন তাদের কিন্তু এই ব্যথার প্রবণতা বাড়ছে।
কাজ তো আপনাকে করতে হবে, সচেতনতাও বাড়াতে হবে। ম্যাডাম বা স্যার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছে, একটু পরামর্শ নিন না, কাজটাও আপনার ঠিকঠাক চলবে, আপনার কোনো ভেন আপনাকে কোনো প্রবলেম তৈরি করবে না। কে আছেন একটু বলবেন? নমস্কার। নমস্কার, আমি ঠাকুরপুকুর থেকে বলছি। হ্যাঁ বলুন। সন্দীপ্তা ব্যানার্জি। হ্যাঁ বলুন সন্দীপটা, কি প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে এটাই যে তোমার হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে এই শীতকাল এলে না, মানে এই পায়ের পাতা দিয়ে হাত একদম ডিরেক্ট, একদম পায়ের পাতা বলতে আঙুল দিয়ে না একদম ডিরেক্ট পায়ে একদম ওপর পর্যন্ত না শিরায় টান ধরে, আর তখন না পাটা বেঁকে যায়। আচ্ছা, প্রচন্ড টান ধরে আর পাটা সোজা হতে চায় না, আঙুলগুলো পুরো স্ট্রেট হয়ে না পাটা উল্টো দিকে বেঁকে যায়। কোনো ডক্টর নিশ্চয়ই দেখানো হয়নি প্রবলেমের জন্য, তাই তো? না না, মানে এটা তো অ্যাকচুয়ালি ওই গাফিলতির জন্য অ্যাকচুয়ালি অনেকটা হয়নি। আচ্ছা, অ্যাকচুয়ালি শীতকাল এলেই এই প্রবলেমটা হয়। ওকে ওকে, শোনো। আচ্ছা, এটা আপনার অন্য সময় আপনি লক্ষ্য করেন না, শুধু শীতকালে আপনার এরকম হয়? হ্যাঁ, মানে এমনি গরমের সময় বলুন বা অন্যান্য কোনো সিজনে এরকমটা হয় না, শুধুমাত্র ওই উইন্টারেই হয়। আচ্ছা, এটা কিন্তু আপনার একটা কারণ হতে পারে, যদি আপনার ওয়াটার ইনটেক যদি আপনার কম হয়ে থাকে, ডিহাইড্রেশন থেকে এরকম আপনার মাসেল ক্র্যাম্প বা আপনার এই যে বলছেন যে আপনার শিরার সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু হতে পারে যদি ডিহাইড্রেশন হয় আপনার। আরেকটা হচ্ছে যে আপনার আপনার নার্ভের কোনো প্রবলেম থেকেও কিন্তু এটা আপনার হতে পারে, যে আপনার নার্ভগুলো আপনার এক্সটেন্ড হচ্ছে না ঠিক করে। একটা হচ্ছে আমাদের অ্যাবডাকশন, একটা হচ্ছে এক্সটেনশন, মানে আপনার এই যে পাটাকে একটা হচ্ছে আপনার এক্সটেনশন, একটা হচ্ছে অ্যাবডাকশন। এই জিনিসটা যদি আপনার ঠিক করে না হয় তাহলে কিন্তু আপনার শিরা একটা একটার উপর এসে পড়ে যেতে পারে, তখন আপনার এরকম শিরায় টান ধরা বা আপনার সিজি ধরা এই সমস্যাগুলো কিন্তু হবে। তো ফার্স্ট অফ অল তো আপনি আপনার জলের পরিমাণটাকে ঠিক রাখুন, পর্যাপ্ত পরিমাণ আপনি জল খান, যাতে আপনার ডিহাইড্রেশন না হয়, ডিহাইড্রেশন থেকে এই প্রবলেমটা হতে পারে। তারপর যদি আপনি দেখছেন যে না তারপরেও আপনার এই প্রবলেমটা হচ্ছে, তাহলে আপনি একটা আপনার ইএমজি অর এনসিভি একটা টেস্ট আপনি করতে পারেন, যেটা একটা নার্ভের টেস্ট রয়েছে, সেখান থেকে জানা যাবে যে আপনার নার্ভের কোনো প্রবলেম আছে কিনা। আর আপনি চেষ্টা করবেন যে ঠান্ডার সময় একটু মোজা পরার বা শুজ পরার, এরকম যাতে একটু পাটা আপনার একটু মানে গরম থাকে, একটু কেয়ারফুল থাকবেন আপনি এটার জন্য। ওকে, পরের বন্ধুরও একটু প্রবলেম শুনবো। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি মেছেদা থেকে বলছিলাম। বলুন। বলছি আমার না রিসেন্ট গলাটা ঠান্ডা গরমে খুব চেঞ্জ হচ্ছে, আর এরকম আমার রিসেন্ট হয়েছে বলেই আমি ঠিক বুঝতে পারছি না, মানে আমি খেতেও পারছি না, আমি কিছু করতে পারছি না, প্রচন্ড গলা জ্বালা করছে। হ্যাঁ, প্রবলেমটা কি হচ্ছে? গলা জ্বালা করছে, গলা ব্যথা করছে, কি কি হচ্ছে? হ্যাঁ, গলা জ্বালা করছে। জ্বালা করছে? পারছি না, হ্যাঁ গলাটা জ্বালা করছে আর কি। আচ্ছা, এটা আপনার ঠান্ডা লাগার জন্যই হচ্ছে, তাই তো? মানে ঠান্ডা লেগে গেছে কোনো রকম ভাবে? বৃষ্টিতে, মানে বৃষ্টি হওয়ার পর থেকে। আচ্ছা, দেখুন শীতকালে বৃষ্টি হওয়াটা তো খুবই মানে প্রবলেম প্রত্যেকের জন্যই। যাদের একটু চট করে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে তো খুবই এটা সাংঘাতিক ব্যাপার। বা এমনি তো নর্মাল প্রত্যেকেরই কিন্তু এই যে গতকালকে বৃষ্টি হলো একটুখানি, তো এখান থেকে কিন্তু অনেকেরই অনেক ধরনের প্রবলেমস আসছে। যেরকম আপনি বলছেন যে আপনার গলায় একটু প্রবলেম হচ্ছে, তো আপাতত যদি এর জন্যই হয়ে থাকে যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার উপর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভিজে গেছেন, তার জন্যই যদি আপনার এই প্রবলেমটা হচ্ছে, তাহলে আপনি একটু গরম জলের ভাপ নিন। একটা বাটির মধ্যে একটু গরম জল করুন, তার মধ্যে একটা কর্পূর দিন, দিয়ে ওই জলটা আপনি ভাপ নিন, সেটা আপনি নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন। গরম জলের মধ্যে একটু নুন দিয়ে আপনি একটু গার্গল করুন, তাহলে আপনার গলায় যে আপনার জ্বালা হচ্ছে বা ব্যথা হচ্ছে এটা আপনার আস্তে আস্তে কমে যাবে। গলাটা আপনি কোনো কটনের কাপড় দিয়ে বা কোনো উলের মাফলার কিছু স্কার্ফ দিয়ে গলাটাকে আপনি একটু মানে বন্ধ করে রাখুন, যাতে আপনার ঠান্ডা না লাগে। বাইরে এখন যখন বেরোবেন চেষ্টা করুন আপনার নাক কান যাতে চাপা দেওয়া থাকে, ঠান্ডা হাওয়া যাতে একদমই না লাগে, ঠিক আছে? তাহলে আপনার ঠিক হয়ে যাবে সমস্যাটা। একদম। আর আমাদের বন্ধুদের জন্য চট করে একটু বলে রাখবো যে কিভাবে আপনারা যোগাযোগ করবেন, কারণ এই প্রশ্নটাই সব থেকে বেশি দানা বাঁধে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, দুটি ফোন নাম্বার যাচ্ছে, এবং যে কোনো দুটি ফোন নাম্বারই আপনি ফোন মানে নোট করতে পারেন, ফোনও করতে পারেন। ফোন নাম্বারগুলো বলবো 9830235527 বা 37। আর আমাদের কলকাতার বন্ধুদের জন্য বলবো যে কালীঘাট ল্যান্ডস টাউনে কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন হাতিবাগান চৌমাথার একেবারে পাশে। হাওড়ার বন্ধুরা পাচ্ছেন শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করুন। হেড অফিস মধ্যমগ্রাম। সপ্তাহে 2 দিন কিন্তু মূলত এখানে চেম্বার থাকে, সোম শুক্র। তবুও ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা চেম্বারে পৌঁছে যাবেন।
এছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র আপনাদের জন্য চেম্বার রয়েছে। চেম্বার পেয়ে যাচ্ছেন মেদিনীপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া এবং খড়গপুরে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, নর্থ বেঙ্গলের বন্ধুরা চেম্বার পাচ্ছেন। ত্রিপুরা, আসামে চেম্বার পাচ্ছেন। আপনারা কিন্তু দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতেও চেম্বার পাচ্ছেন। শুধুমাত্র হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন। যাদের রিপোর্ট কিছু করা রয়েছে, রিসেন্ট কিছু রিপোর্ট করেছেন, সেই রিপোর্টগুলো নিয়ে আসতে ভুলবেন না। কেউ যদি মনে করেন আমার পেশেন্টের অবস্থা খুব খারাপ, তাকে নিয়ে যেতে পারছি না, আপনারা নিজেরা রিপোর্ট নিয়ে আসতে পারেন। আপনার বাড়ির কাছাকাছি চেম্বার না থাকলে ভিডিও কলিং এর মাধ্যমে কিন্তু স্যার ম্যাডামের সঙ্গে কথা বলতে পারেন। কুরিয়ারের মাধ্যমে আপনার মেডিসিন বাড়িতে পৌঁছেও কিন্তু দেওয়া হবে। ভেরিকোজ ভেন নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আর একটু ম্যাডামের থেকে শুধুমাত্র জানবো যে ভেরিকোজ ভেন এই যে প্রবলেম, এটা কি আমাদের একটি পায়ে হবে, আরেকটি পায়ে হবে না, নাকি দুটি পায়ে হতে পারে, কিভাবে এটা হয় আর কি? এটা ডিপেন্ডস অন সিভিয়ারিটি। যদি খুব বেশি পরিমাণে আপনার দুটো পায়ে আপনার আক্রান্ত হতে পারে, আর আপনার একটা পায়ের উপরও সেটা হতে পারে। এবার আপনার কিছু কিছু একটা আমাদের ভেরিকোজ ভেনের পাশাপাশি আরেকটা রয়েছে স্পাইডার ভেন্স, সেটাও কিন্তু ভেরিকোজ ভেনের একটা ভেরিয়েশনের মতোই, কিন্তু স্পাইডার ভেইন মানে কিন্তু আমাদের শরীরের মধ্যে আর্টারি ভেইন এটা ছাড়াও ক্যাপিলারিজ রয়েছে, যেগুলো কিনা খুব পাতলা পাতলা শিরার মতো। তো সেই ক্যাপিলারিজগুলি যদি এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলেও কিন্তু আপনার সেটাকে স্পাইডার ভেইন বলা হয়। আর ভেরিকোজ ভেইন হচ্ছে আপনার যে মেইন শিরা যেটা রয়েছে সেটা যদি আপনার ফুলে যায় বা গাঁঠ মতো হয়ে যায়, আঁকা বাঁকা হয়, তাহলে সেটাকে ভেরিকোজ ভেইন বলা হয়ে থাকে। আমাদের প্রত্যেকেরই স্কিন কালারের উপর ডিপেন্ড করে আর প্রত্যেকের আমাদের বডি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আমাদের যে ভেইন বা আর্টারির কালারগুলো হয়। কারোর দেখবেন গ্রিন কালারের, কারোর দেখবেন আপনি ব্লু কালারের। তো আপনার যেরকমই কালারের হোক, আপনার যদি ভেরিকোজ ভেনের আপনার সমস্যা হয় তাহলে কিন্তু আপনার কালারটা ডিপ পার্পল কালার বা কালচে রঙের মতো হতে পারে। যাদের একটু ফেয়ার স্কিন তারা হয়তো দেখবেন যে আপনার পার্পল কালারের মতো দেখা যাচ্ছে, যাদের একটু কম ফেয়ার রয়েছে তাদের দেখবেন যে একটু হয়তো ব্ল্যাক কালারের মতো দেখা যাচ্ছে। কিন্তু সেটা কালার যেই হোক, আপনার দেখবেন যে কোনো কোনো জায়গায় এরকম ঢেউ খেলার মতো উঁচু উঁচু হয়ে আছে, কোনো জায়গায় আপনি দেখবেন যে একটা আপনার সিস্টের মতো মনে হচ্ছে বা এরকম আঁকা বাঁকা হয়ে আছে। তো এরকম যদি আপনি কখনো লক্ষ্য করছেন, এটা নিয়ে কিন্তু বসে থাকবেন না, কারণ আমি যেটা বললাম প্রথমেই, হয়তো এটা আপনাকে খুব বেশি কষ্ট দেবে না যে আপনার ব্যথা হচ্ছে বা কোনো অন্যান্য সমস্যা হচ্ছে, কিন্তু এটা যদি আপনার এরকম ভাবে থাকে, যেহেতু এটার মধ্যে ইমপিওর ব্লাড রয়েছে, সেটা কিন্তু আপনার শরীরে একটা কোনো না কোথাও গিয়ে ক্ষতি করতে পারে। একদম। আর ম্যাডাম যে বিষয়গুলো বললো আপাতত বুঝতে পারলাম, ওজন কিন্তু কমাতে হবে মহিলাদের। দীর্ঘক্ষণ আপনারা কিন্তু দাঁড়িয়ে থেকে কোনো কাজ করবেন না, যেটা বারবার ম্যাডাম কিন্তু বলেন যে কোনো কাজে একটা ব্রেকের কিন্তু প্রয়োজন। তো সেই ব্রেকটা নিজের জন্য একটু নেবেন। কে আছেন বলবেন? নমস্কার। আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার পেটের সমস্যা হচ্ছে কদিন ধরে। বয়স কত আপনার? 27। 27। আচ্ছা, 27, পেটের সমস্যা হচ্ছে। আজকে গ্যাস হয়ে যাচ্ছে, খাবার হজম হচ্ছে না ঠিকঠাক, ডাইজেস্ট হচ্ছে না। আচ্ছা, বাইরের খাবার প্রচুর খাওয়া হয় তাই না? তার উপর আবার শীতকাল, পিকনিক আছে। খাবারের জন্য ব্যাপার হচ্ছে অ্যাকচুয়ালি মানে বিজনেসের সাথে যুক্ত, তো টাইম টেবিলটা মেইনটেইন করা হয়ে ওঠে না সবসময়। আচ্ছা, তার মানে বিজনেসটাই দায়ী এর জন্য, আপনার পেটের সমস্যার জন্য। একদম একদম। ম্যাডাম বলছেন এবারে। দেখুন, আপনার মাত্র 27 ইয়ার্স, মানে খুবই কম বয়স। আপনি এখন কাজ করছেন, কাজ তো করতেই হবে, কিন্তু নিজের খেয়ালও রাখতে হবে। যদি নিজের খেয়াল না রাখতে পারেন না, আপনি যতই কাজ করে নিন, এটা হয়তো 1-2 বছরের জন্য, তারপর তো সেই আপনাকে ঘরে বসে যেতে হবে। তো যাতে আপনি লং টার্ম আপনার কাজটাকে রান করতে পারেন, তার জন্য কিন্তু আগে নিজেকে ভালো থাকতে হবে। আপনি বললেন খাবার টাইম টেবিলটা আপনার ঠিক থাকে না, এটা এখন প্রচণ্ড একটা মানে ক্রিটিক্যাল প্রবলেম প্রত্যেকের জন্য, খুব হিউজ প্রবলেম এটা। কারণ আমরাও যখন চেম্বার করি আমাদেরও খাবারের টাইম টেবিল একদমই ঠিক থাকে না। তো সেটাকে কিন্তু মেনটেন করতে হবে। আপনি যাই খাচ্ছেন, আপনি বাইরের খাবার তো আমি আপনাকে কোনোদিনও বলবো না যে আপনি বাইরে থেকে খাবার নিয়ে এসে খান। বাইরে যদি খেতে হয় চেষ্টা করুন কোনো হেলদি অপশন চুজ করার, কারণ ডিপ অয়েল ফ্রাই খাবারও যেমন আপনার অ্যাভেলেবেল, তেমনি কিন্তু আপনার শ্যালো ফ্রাই খাবার বা ফ্রাই ছাড়া বয়েল খাবার এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আপনাকে সেটা চুজ করতে হবে যে আপনি কি খাবেন। আপনার যদি টাইম টেবিলের প্রবলেম হয়, আপনি খাবার আপনার সাথে ক্যারি করুন।
5 মিনিটের একটা ব্রেক আপনি নিতেই পারেন। 5 মিনিটের ব্রেক নিয়ে আপনি একটু খাওয়া দাওয়াটা আপনার করে নিন। যদি দেখছে যে না প্রচুর আপনার প্রেশার রয়েছে কাজের, আপনি একদমই খাওয়া দাওয়া করার আপনার টাইম পাচ্ছেন না, আপনি ড্রাই ফ্রুটস রাখুন আপনার সাথে বা কোনো সিজনাল ফল রাখুন আপনার সাথে, সেটা তো আপনি খেতেই পারেন আপনি কাজ করতে করতে। এই জিনিসটা কিন্তু করবেন। বারে বারে খাবেন, অল্প অল্প করে খাবেন, খালি পেটে আপনি একদমই থাকবেন না। গরম জল খাওয়াটা আপনি শুরু করুন। প্রয়োজন হলে গরম জলটা আপনি থার্মাসের মধ্যে করে আপনি সেটা ক্যারি করুন। আর সারাদিন যে আপনি জলটা খাবেন ঈষদুষ্ণ গরম জল খাবেন। বাইরের খাওয়াটাকে অ্যাভয়েড করুন। বাড়িতেও যখন খাবেন তখন তেল ঝাল মশলা মাছ মাংস ডিম এগুলো একটু অ্যাভয়েড করবেন খাওয়াটা। আমি খেতে বারণ করছি না, কিন্তু একটু অ্যাভয়েড করলে আপনারই ভালো হবে। একদম। আমরা বলি না যে একটা ডান হাত একটা বাঁ হাত আর একটা হচ্ছে অজুহাত। অজুহাতের আমাদের শেষ নেই। আমি বলছি না আপনাদের আমি কৌতুক করছি বা মজা করে আপনাদের আমি অপমান করার চেষ্টা করছি, তবে ব্যস্ততা আমাদের প্রত্যেকের রয়েছে। যে ম্যাডাম আপনাদের জন্য গাইডলাইন দিচ্ছে, আমার মনে হয় চিকিৎসকদের থেকেও কি আমরা বেশি ব্যস্ত? আমি নিজে দেখেছি এনভিপি ইউনানি আয়ুর্বেদ সেন্টারের চিকিৎসকেরা 10টার সময় চেম্বারের সিটটায় বসেন, সন্ধ্যে 7টার আগে সেই সিটটা থেকে উঠতে পারেন না। প্রত্যেকটা দিন একই রুটিনে কিন্তু তারা চলে, কিন্তু তারপর তারা সুস্থ থেকে ভালো থেকে আপনাদের কিন্তু ভালো করছে। বিজনেস করতে হবে, কাজ করতে হবে, তার পাশাপাশি নিজেকে অসুস্থ করতে হবে, এর তো কোনো মানে নেই। নিজেকে সুস্থ রাখুন। এই অজুহাতগুলো ভালো লাগে না শুনতে। আপনাকেই চেঞ্জ করতে হবে। ম্যাডাম গিয়ে আপনারই অভ্যাসকে পরিবর্তন করতে পারবেন না। একটু নিজেকে ভালোবাসুন, দেখবেন আপনি চেঞ্জ হয়ে যাবে আপনার এই অভ্যাস। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা হচ্ছে? সমস্যা শীতকালে গায়ে লাল লাল দাগ দাগ হয়। গায়েতে লাল লাল কিছু র্যাশ হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু শীতকালেই হয়, তাই তো? হ্যাঁ। ওকে ম্যাডাম বলছেন। আচ্ছা, শীতকালে না আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু একটা স্কিন প্রবলেম হতেই থাকে, প্রত্যেকেরই এটা হয়। যাদের স্কিনের অলরেডি প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে স্কিন প্রবলেম আরও বেড়ে যায়। আর শীতকালে না আপনার স্কিনের প্রবলেম হওয়ার ফার্স্ট কিছু আমি আপনাকে কারণ বলছি, যেগুলো আমি দেখেছি, কিন্তু আমি মোটেও কিন্তু এই জিনিসটাকে সাপোর্ট করি না। এক হচ্ছে, অনেককে আমি দেখি যে শীতকাল খুব বেশি ঠান্ডা হলে ঠিকঠাক চান করে না, অনেকে চানই করে না। জামা কাপড় ধোয়ার কোনো ব্যাপার নেই বা জামা কাপড় রোদে দেওয়ার কোনো ব্যাপার নেই, বা ধরুন অনেকক্ষণ ধরে একটাই জামা কাপড় পরে আছে, সেটা চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। এখান থেকে কিন্তু অনেক স্কিনের প্রবলেম হতে পারে। ঠান্ডাকালে ঠান্ডা পড়বেই, তাই বলে আপনি চান করবেন না বা একটুখানি জল ছিটিয়ে চলে আসবেন, জামা কাপড় ধুয়ে দেবেন না, এটা কিন্তু হয় না। তো একটুখানি আপনি প্রত্যেক দিন তো অবশ্যই আপনি একটু গরম জল দিয়ে চান করুন, আর সপ্তাহে একদিন আপনি একটু নিম পাতা সেদ্ধ করে সেই জলটা দিয়ে আপনি চান করুন। তারপরে যদি আপনার মনে হচ্ছে যে না স্কিনের এই র্যাশেসগুলো আপনার থেকে যাচ্ছে, আপনি একটা আপনার অ্যালার্জি টেস্ট করে নিতে পারেন, একটা রক্ত পরীক্ষা যেটা হচ্ছে IgE টেস্ট। বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে আগামী 11 তারিখ 11 ফেব্রুয়ারি আমাদের বাঁকুড়ায় চেম্বার হবে। যদি আপনি মনে করেন যে না এটা একটা আপনার সিরিয়াস প্রবলেম হয়ে যাচ্ছে, একটু দেখানো দরকার রয়েছে, বা আপনার একটু নিম পাতার জল দিয়ে চান করার পরেও আপনার সেটা সারছে না, আপনি এসে একবার দেখা করতেই পারেন, কিন্তু একটু আপনার IgE টেস্টটা করে নিয়ে আসবেন। একদম। আমরা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এই অনুষ্ঠানে আপনাদের জন্য আলোচনা করি। ভেরিকোজ ভেন নিয়ে আমরা আলোচনা করেছি, তার পাশাপাশি গোড়ালি সংক্রান্ত আরও বেশ কিছু সমস্যা আছে। অনেকে বলেন আমার পায়ের হাড় বাড়ছে, কি এই হাড় বাড়া, কোথায় গিয়ে থামবে এই হাড় বাড়া, কি হবে এর ট্রিটমেন্ট? নিশ্চয়ই সেটা নিয়েও ম্যাডামের সঙ্গে একটু আলোচনা করব, যে এই গোড়ালির হাড় বাড়া, এই যে প্রবলেমটা মাঝে মধ্যে আমরা ফোন পাই, বিষয়টা কি, কেন বা হঠাৎ করে এই হাড়টা বাড়তে শুরু করে? গোড়ালিতে যে হাড় বাড়ে সেটাকে আমরা ক্যালকেনিয়াল স্পুর বলে থাকি। তো ক্যালকেনিয়াল স্পুর মানে এখানে আপনার ক্যালসিয়াম ডিপোজিশন হচ্ছে, কারণ বোন অসিফিকেশনের একটা টাইম থাকে, আপ টু 21 or 20 ইয়ার্স অবধি আপনার বোনের অসিফিকেশন হবে, মানে বোন আপনার আরও গ্রোথ হবে, আরও বাড়বে, বা আপনার যেরকম হওয়া দরকার পর্যাপ্ত পরিমাণ সেরকমভাবে আপনার বোনটা তখন বিল্ড আপ হবে। তারপরে কিন্তু আর আপনার বোন বাড়ে না। এবারে যে হাড় বেড়ে যাচ্ছে, এটা হাড় বাড়া মানে কি, ওখানে আপনার গিয়ে ক্যালসিয়াম আপনার ডিপোজিশন হচ্ছে, বা আপনার যে গোড়ালির হাড় যেটা রয়েছে, যেটা অ্যাঙ্কেল জয়েন্ট রয়েছে, সেটা যদি আপনার ক্ষয় পেতে থাকে, ক্ষয় পেয়ে সেটা কিন্তু আপনার ওখানে গিয়ে ডিপোজিশন হয়ে যাবে। তো এটাকে ক্যালকেনিয়াল স্পুর বলা হয়। যদি আপনি খুব শক্ত জুতো পরেন, যারা স্পেশালি খুব হাই হিলস পরে, অনেকক্ষণ ধরে হিলস পরে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণ দেখা যায় ক্যালকেনিয়াল স্পুরটা। যদি আপনি শক্ত জুতো আপনি পরেন তাহলে আপনার ক্যালকেনিয়াল স্পুর হতে পারে। আর হচ্ছে যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বলুন বা ক্যালসিয়াম জাতীয় কোনো খাবার বলুন, যদি অতিরিক্ত পরিমাণ কেউ ইনটেক করে তাহলেও কিন্তু আপনার ক্যালকেনিয়াল স্পুরের সমস্যা হতে পারে। যদি এমন কোনো সমস্যা হয়, সেটা এবার অনেকে বলবে যে সেটাকে কেটে বাদ দিতে হবে। তো আপনি ধরুন একবার কেটে বাদ দিয়ে দিলেন,
তারপর আপনি আবারও সেটা কিন্তু হতে পারে, তখন আপনি কি বারবার গিয়ে আপনি কেটে বাদ দেবেন সেটাকে? এরকম তো হয় না। তো তার জন্য আপনার যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন একটু গরম জল করে তার মধ্যে নুন দিয়ে, যে পাই আপনার রয়েছে আপনি 2টো পাই তার মধ্যে একটু ডুবিয়ে বসে থাকবেন, আর নুন দিয়ে একটা পোটলা তৈরি করবেন, কাপড়ের মধ্যে দিয়ে একটা নুন দিয়ে একটা পোটলা তৈরি করবেন, সেটাকে গরম করে, হালকা গরম করে, যে জায়গাটায় আপনার ব্যথা হচ্ছে বা একটু আপনার মনে হচ্ছে যে একটু বেরিয়ে আছে ওই জায়গাটা, ওখানে একটু চেপে চেপে আপনি সেঁক দেবেন, তাহলে সেটা আপনার আস্তে আস্তে কিন্তু রিডিউস হয়ে যাবে। তো এইটুকু আপনি করতে পারেন। আর একটু পাতলা মানে একটু সফট যে জুতোগুলো হয় বা ডক্টরস শু যেগুলো হয়, এগুলো যদি একটু পরতে পারেন তাহলে ভালো হয়। এবার আমি হিলস পরতে তো আমি বারণ করতে পারবো না, কিন্তু সেটাও আপনি অনেকক্ষণ পরে রাখলে কিন্তু আপনার শুধু ক্যালকেনিয়াল স্পুরের সমস্যা নয়, আপনার কোমরেরও সমস্যা আসতে পারে এখান থেকে। একদম তাই। যাদের মনে হচ্ছে গোড়ালিতে একটা ব্যথা আপনি অনুভব করছেন, তাহলে ক্যালকেনিয়াল স্পুর বাই আপনার গোড়ালির হাড় বাড়ছে না, তো তাহলে এর কীরকম ট্রিটমেন্ট রয়েছে? অবশ্যই ট্রিটমেন্টে আসবো, তবে তার আগে ম্যাডামের কাছে আরেকটা প্রশ্ন করব। বেশিরভাগ যারা কলাররা রয়েছে তারা ফোন করে বলে সকালের দিকে ব্যথা বেশি, পরের দিকে ব্যথা কমে যাচ্ছে, এটাই কি এর একটা সিমটম? না, এটা কিন্তু আপনার ক্যালকেনিয়াল স্পুর নয়, কারণ ক্যালকেনিয়াল স্পুর হলে আপনার সবসময় ব্যথা থাকবে, আপনি যখনই পাটা নিচে ফেলবেন, আপনি যখনই হাঁটতে যাবেন, যখন প্রেশার পড়বে তখনই আপনার ব্যথা হবে। যেটা একটা প্রবলেম যে সকালে ঘুম থেকে উঠে আপনি যখন পা দিচ্ছেন তখন আপনার ব্যথা হচ্ছে বেশি, এইটা কিন্তু আপনার হতে পারে যদি আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা হতে পারে। আর যদি আপনার ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু এটা আপনার হতে পারে যে সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, বা আপনি অনেকক্ষণ কোথাও বসে আছেন তারপর যখন আপনি হাঁটছেন তখন আপনার সেটা একটু বেশি হতে পারে। তো এগুলোর জন্য কিন্তু আপনার ইউরিক অ্যাসিড বা ভিটামিন D3 দায়ী। তাহলে দেখুন সমস্যাটা পায়ের দিক দিয়ে আমরা একদম পায়ের নিচে গোড়ালির দিকের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু কত রকমের কারণ হতে পারে। ইউরিক অ্যাসিড, ভিটামিন ডি এর অভাব, যদি সময় থাকে আজকে বা কোনো একটি এপিসোডে নিশ্চয়ই আমরা আলোচনা করব। তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? অভিষেক বলছি। হ্যাঁ অভিষেক বাবু, একটু তাড়াতাড়ি বলুন, কি প্রবলেম? মাথা চুলে খুশকি। চুলে খুশকি হচ্ছে, তাই তো? আচ্ছা, এটাই প্রবলেম। এই সমস্যাটা কি আপনার 12 মাসে থাকছে না শীতের সময় বা বর্ষাকালে বেশি হচ্ছে? শীতে হচ্ছে। আচ্ছা, আর এটা আপনার অনেক দিনের সমস্যা? হ্যাঁ। আচ্ছা, দেখুন আপনি যেটা আপনি এখন বললেন যে আপনার শীতকালে আপনার এরকম চুলের মধ্যে খুশকির সমস্যা হচ্ছে, যদি খুশকির সমস্যা হয় তাহলে ভালো, সেটা নিয়ে এত চিন্তা করতে হবে না। তার আপনার একটুখানি আপনার স্ক্যাল্প আপনার ড্রাই হয়ে যাচ্ছে, সেখানে আপনার একটু স্ক্যাল্পটাকে একটু ময়েশ্চার করতে হবে। যদি আপনার খুশকির প্রবলেম না হয়, এটা যদি আপনার স্ক্যাল্প সোরিয়াসিসের প্রবলেম হয় তাহলে কিন্তু সেটা অন্যরকম দিক নিয়ে নেবে। তো আমি আপনাকে বলবো যে আপনার যেটা খুশকি মনে হচ্ছে, হতেই পারে যেটা খুশকি নয়, এটা আপনার স্ক্যাল্প সোরিয়াসিসের প্রবলেম। তো আপনার একটু ভালো হবে যদি আপনি আমাদের যে কোনো একটা চেম্বারে এসে একবার দেখা করতে পারেন। যদি আমরা একটু দেখতে পাই তাহলে একটু ভালো হবে, সেটা আপনার জন্য ভালো হবে, আর আমাদেরও তাহলে সেটা মেডিসিন প্রেসক্রাইব করতে বা ট্রিটমেন্ট করতে আমাদের জন্য সুবিধা হবে। স্ক্যাল্প সোরিয়াসিস হলেও সেখানে ভয়ের কোনো কারণ নেই, একটু আপনাকে ঠিকঠাকভাবে একটু ট্রিটমেন্ট করতে হবে। আমরা যা মেডিসিন দেবো লোকাল অ্যাপ্লাইয়ের জন্য বা ওরাল মেডিকেশন, সেগুলোকে একটু ঠিকঠাকভাবে ফলো করতে হবে, আপনার ঠিক হয়ে যাবে। আপাতত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটুখানি নারকেল তেলের মধ্যে একটু লেবুর রস মিশিয়ে সেটা আপনি প্রত্যেকদিন আপনার মাথায় দিন, স্ক্যাল্পের মধ্যে দিন, চুলে দেওয়ার খুব একটা দরকার নেই, ভালো করে স্ক্যাল্পে দিন, স্ক্যাল্পটাকে ম্যাসাজ করুন, এভরি অল্টারনেট ডে আপনি একটু অয়েলিং করুন, আর তারপর কোনো মেডিকেটেড শ্যাম্পু দিয়ে আপনি আপনার মাথাটাকে ওয়াশ করুন। একদম। আমরা পায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছি, আপনাদেরও কোনো সমস্যা থাকলে আমাদের জানাতে পারেন। যদিও একটু ম্যাডামের থেকে জিজ্ঞাসা করব, আরও একবার জিজ্ঞাসা করব, ভেরিকোজ ভেন হোক বা গোড়ালির হাড় বাড়া, ক্যালকেনিয়াল স্পুর প্রবলেম যাই হোক না কেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার যারা এর ট্রিটমেন্ট করেছেন তারা কীরকম রেজাল্ট পেয়েছেন? আমি যদি এখন বলি তাহলে তো আমি বলবো অবশ্যই ভালো রয়েছেন, কিন্তু তার জন্যই আমরা মাঝে মাঝে চেষ্টা করি একটু বাইটসগুলো দেখানোর, যাতে আপনারাও বুঝতে পারেন যে হ্যাঁ পেশেন্টরা সত্যিই ভালো রয়েছে, আর ওনারা নিজে থেকে বলতে চাইছেন, নিজে থেকে জানাতে চাইছেন। কিছু কিছু আমাদের কলার বন্ধুরাও ফোন করে বলেন যে কীরকম কী রয়েছেন আমাদের কাছে ট্রিটমেন্ট করার পর। ভেরিকোজ ভেনের জন্য আমি একটা কথা বলবো, ভেরিকোজ ভেনে আমরা ইনিশিয়ালি তো আমরা চেষ্টা করি যে আমরা ওরাল মেডিকেশন দিয়ে বা কোনো লোকাল অ্যাপ্লিকেশন, কোনো অয়েল বা কোনো অয়েন্টমেন্ট দিয়ে জিনিসটাকে ঠিক করার, কিন্তু তারপরেও
যদি আপনার সমস্যাটা আপনার থেকে যায় বা বাড়াবাড়ি থাকে, তাহলে কিন্তু আমরা সেখানে যে পঞ্চকর্মা থেরাপিটা যেটা আমরা করে থাকি, মানে যেটাকে আমরা রক্তমোক্ষণ বা আমরা জলক বিচরণ যেটা বললাম, যেটা আমরা করে থাকি, সেটা কিন্তু আমি নিজে থেকে সেটা আমি ট্রিটমেন্টটা দিয়ে থাকি, কারণ এটা আমার এক্সপার্টিস, তাই আমি এই ট্রিটমেন্টটা আমি নিজেই দিয়ে থাকি, কারণ সেটা আমি থেরাপিস্টদের হাতে ছাড়ি না, কারণ সেটা যেহেতু একটু ট্রিকি রয়েছে ব্যাপারটা, তার জন্য কিন্তু সেটা আমি নিজেই পেশেন্টদের চেষ্টা করি যে ট্রিটমেন্টটা দেওয়ার, যদি আমি অ্যাভেলেবেল থাকি। তো সেখানে কিন্তু আমরা এই ট্রিটমেন্টটাও কিন্তু খুব সুন্দর আমরা রেজাল্ট পাচ্ছি। আর এই জিনিসটা কিন্তু আপনার যদি আপনি একবার যদি আপনার এই ইমপিওর ব্লাডটাকে আপনি বার করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার যে ভালভগুলো আপনার যে ড্যামেজ হয়ে গেছে বা যেখানে আপনার রক্ত সঞ্চালন ঠিক করে হচ্ছে না, সেটা কিন্তু আপনার ঠিকঠাকভাবে হয়। একদম। তো ভেরিকোজ ভেনের প্রবলেম হোক বা ক্যালকেনিয়ার স্পুর, সব কিছুর জন্য এনবিপি উনারি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। গোড়ালির এই হাড় বাড়ার প্রবণতা, ম্যাডাম আরেকবার জিজ্ঞাসা করবো যে এটা অপারেশনের মানে প্রয়োজন নেই, তার মানে এনবিপিতে এলে ট্রিটমেন্ট রয়েছে? একদমই প্রয়োজন নেই। দেখুন, অপারেশন যেটা আপনাকে করতে হচ্ছে যে আমি যেটা বললাম যে আপনি হয়তো তখন যাবেন, এবার আপনার তো হাড় আর বাদ যাবে না, ওরা কি করবে সেটাকে আপনার প্লেন করে দেবে, মানে যেটাকে বলা হয় চেঁচে বাদ দিয়ে দেওয়া। এবার তারপর আপনার কিন্তু আবার ডিপোজিশন হতে পারে। তো আপনি কতবার এই জিনিসটা করবেন? এটা তো এরকম নয় যে আপনার স্কিনের ওপরের কোনো অংশ চেঁচে একবার বাদ দিয়ে দিলাম, আবার হলো আবার চেঁচে বাঁধলাম, সেই তো কাটা ছিঁড়ে আপনাকে ওখানে করতেই হবে। কতবার আপনি করবেন? আপনার তো বারে বারে এরকম আপনার ক্যালসিয়াম ডিপোজিশন হতেই পারে। তো অপারেশনের কোনো দরকার নেই, এখানেও আপনার থেরাপি রয়েছে বা মেডিসিনস রয়েছে, এখান থেকে আপনার সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে। একদম। তবে আপনি ভাবছেন না ক্যালকেনিয়াস স্পুরের কোনো প্রবলেম নেই, ভেরিকোজ ভেন না সেটাও আমি পায়ে লক্ষ্য করছি না, কিন্তু সমস্যার কথা ম্যাডাম আরেকটা বললেন, ইউরিক অ্যাসিড, অর্থাৎ আপনার ইউরিক অ্যাসিড যদি বাড়তে থাকে তাতেও আপনার গোড়ালিতে কিন্তু ব্যথা হতে পারে। সময় থাকলে ইউরিক অ্যাসিড নিয়ে আমরা একটু ম্যাডামের থেকে শুনে নেবো, তবে তার আগে শুনবো আপনার কথা। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। বলুন কি প্রবলেম হচ্ছে? প্রবলেমটা আমার মানে বাচ্চা সমস্যা। আমার বাচ্চার বয়স 7 মাস। আচ্ছা, এবারে ও বাইরের কিছু খাচ্ছে না, তার মায়ের কাছ থেকেই খাবার খাচ্ছে, কিন্তু মানে ঘন ঘন খালি বমি করছে। ঘন ঘন বমি হচ্ছে বাচ্চার? আচ্ছা, এটা কি ওর সব সময় থেকে হচ্ছে না আপনি ইদানিং লক্ষ্য করছেন যে এরকম হচ্ছে? না না, এটা মানে প্রথম থেকে এরকম হচ্ছে। আচ্ছা দেখুন, ওর তাহলে 7 মাস বয়সে প্রত্যেক বেবিরই ডাইজেশন একটু উইক থাকে, তো এই ডাইজেশনের প্রবলেমের জন্য কিন্তু ও যা খাচ্ছে, ও তখন ব্রেস্ট ফিডিং এর মধ্যেই রয়েছে, তো সেটা ও এখন হজম করতে পারছে না, সেটা ওর বমি হয়ে যাচ্ছে। তো যেহেতু ওর বয়সটা খুবই কম, তো আমরা কিন্তু ওকে খুব বেশি একটা মেডিসিনের মধ্যে দিতে পারবো না। একটা মেডিসিন রয়েছে যেটা আমরা সিরাপ ফর্মে আমরা দিয়ে থাকি, যেহেতু বেবি আমরা বেশি মেডিসিন দিতেও পারবো না, একটা মেডিসিন আছে যেটা আমরা সিরাপ ফর্মে দেই বেবিদের, তো সেটা আপনি দিতে পারেন পেশেন্টকে। আর আপনি বর্ধমান থেকে ফোন করেছেন, বর্ধমান আমাদের এই শনিবারই আমাদের চেম্বার রয়েছে, আপনি যদি মনে করেন যে না একবার একটু দেখানো দরকার, তাহলে আপনি এসে একবার দেখা করতে পারেন। একটু হেল্পলাইন নাম্বার একটু ফোন করে আপনি একটু জেনে নিন যে কোথায় আর কখন আপনি চেম্বারটা পাবেন, আপনি এসে একবার একটু দেখা করতে পারেন। ছোট্ট করে একটু জানতে চাইবো ম্যাডাম যে এটা কি কখনো হতে পারে যে মায়ের খাওয়া দাওয়াটা ভীষণ ঠিক করতে হবে, না হলে ব্রেস্ট ফিডিং এ বাচ্চার কোনো প্রবলেম হতে পারে, এটা কি হয় কোনো? দেখুন, এটা তো একটা অবশ্যই, এটা তো আপনাকে একটু ঠিক করতেই হবে, কারণ আপনি যা খাবেন সেখান থেকেই কিন্তু অ্যাজ এ প্রোটিন পার্ট হিসাবে আপনার বেবি আপনার ব্রেস্ট ফিডিং যেটা করছে সেটাও পাবে। আপনি যদি ঠিকঠাক খাওয়া দাওয়া না করেন, আপনি যদি এবার ভাজা ভুজি, পিৎজা, বার্গার এগুলো যদি আপনি বেশি খান, তাহলে কিন্তু আপনার মধ্যে হয়তো মিল্ক প্রোডাকশনই হবে না, তখন কিন্তু বেবি সেই মিল্কটাও পায় না। আপনি যদি একটু ভালো খাওয়া দাওয়া করেন, একটু আপনি হেলদি ডায়েটসের মধ্যে থাকেন, একটু পুষ্টিকর খাবার আপনি খান, তাহলে কিন্তু সেটা আপনার জন্য যেরকম ভালো হবে, তেমনি কিন্তু আপনার বেবির জন্যও কিন্তু সেটা ভালো হবে। একদম। তো যারা মারা শুনছেন, অনুষ্ঠান দেখছেন, তারা কিন্তু নিশ্চয়ই এদিকে একটু কেয়ার রাখবেন, আপনারা রাখেনও, অনেকটা বেশি যত্নশীল আপনাদের সন্তানের ক্ষেত্রে, অনেক স্যাক্রিফাইস কিন্তু মাদের করতে হয়, তো এতটুকু নিশ্চয়ই করবেন। আমি ম্যাডামকে এবার একটু প্রশ্ন রাখবো যে সমস্যা তো আরেকটা শুনছি ইউরিক অ্যাসিড, এও আবার নাকি পায়ের গোড়ালিতে একটা ব্যথা তৈরি করে, কি ইউরিক অ্যাসিড বা এটা কি আমাদের পেটের সমস্যা থেকেই বাড়ে? ইউরিক অ্যাসিড অ্যাকচুয়ালি আমাদের বডির মধ্যে প্রডিউস হয় প্রোটিন থেকে। আমরা কারণ আমরা ইউরিক অ্যাসিড হলে দেখবেন যে আমরা কিছু কিছু খাবার বারণ করি, যার মধ্যে মসুর ডাল রয়েছে, খাসির মাংস রয়েছে। কেন? কারণ এগুলো হচ্ছে রিচ সোর্স অফ প্রোটিন, মানে এর মধ্যে আপনার হাই প্রোটিন রয়েছে। প্রোটিন যখন আমরা কোনো খাবার ইনটেক করছি, সেটা আমাদের বডির মধ্যে গিয়ে প্রোটিনটা ভেঙে তৈরি হচ্ছে পিউরিন।
সেই পিউরিনটা থেকে ইউরিক অ্যাসিডের উৎপন্ন হচ্ছে। ইউরিক অ্যাসিড এরকম নয় যে আমাদের বডির মধ্যে অ্যাসিডের উৎপত্তি হচ্ছে, না, আমরা যে খাবারটা খাচ্ছি মানে হাই প্রোটিন খাবার যে আমরা খাচ্ছি সেখান থেকে কিন্তু আমার পিউরিন থেকে ইউরিক অ্যাসিডটা আসছে। এবার ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হওয়া মানে আপনার শরীরে প্রোটিনের মাত্রা বেশি হওয়া, পিউরিনের মাত্রা বেশি হওয়া, দেন ইউরিক অ্যাসিডের উৎপত্তি হওয়া। তো সেটা যদি আপনার অতিরিক্ত পরিমাণ হয় তাহলে যেমন গোড়ালিতে ব্যথা হয়, তেমনি আমরা স্মল জয়েন্টস মানে আপনার আঙুলের, হাতের আঙুলের এইসব জায়গায় বা পায়ের আঙুলের এইসব জায়গায় কিন্তু আপনার ব্যথা অনুভব হতে পারে। আর সকালবেলার দিকে হাত পা একটু স্টিফ হয়ে থাকা বা ব্যথা হওয়া, এইটা আপনি বেশি হয়তো আপনি লক্ষ্য করবেন। বা দেখবেন যে আপনি হয়তো যখন হাই প্রোটিন কোনো খাবার খাচ্ছেন তখন আপনার গা হাত পা ভীষণ ব্যথা করছে। তো ইউরিক অ্যাসিড কিন্তু আমাদের নিজেদের কারণেই কিন্তু সেটা কিন্তু উৎপত্তি হচ্ছে। এটা এরকম নয় যে আমাদের বডি থেকে প্রোডাকশন হচ্ছে, না, আমরা যা খাওয়া দাওয়া করছি সেখান থেকে কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের উৎপত্তি। তো যদি এরকম কারোর ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে হাই সোর্স যেগুলো রয়েছে প্রোটিনে সেগুলো একটু অ্যাভয়েড করবেন খাওয়াটা। আর অবশ্যই চেষ্টা করবেন যে এরকম যদি রিচ খাওয়া দাওয়া হয় মানে প্রোটিন জাতীয় খাওয়া দাওয়া হয় তারপরেই একটুখানি আপনি 1 গ্লাস গরম জল, তার মধ্যে একটা পাতিলেবুর রস আর একটু বিট নুন দিয়ে আপনি খাবেন। তাহলে এই যে আপনি এতটা প্রোটিন যেটা আপনি ইনটেক করেছেন সেটা আপনার ইউরিক অ্যাসিড হিসাবে গিয়ে শরীরে জমা হতে পারবে না। ছোট্ট একটা টিপস, কিন্তু কাজের টিপস, এটাকে পালন করলে ভালো থাকবে, না পালন করলে যে দিনে 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 ইউরিক অ্যাসিডে আক্রান্ত হওয়াটা খুব স্বাভাবিক হয়ে যাবে। আরেকবার চট করে বলবো যে 9830235527 বা 37 নাম্বার দুটো নিশ্চয়ই মোবাইলে সেভ করেছেন। এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানতে হবে, যোগাযোগ করতে হবে। কলকাতার বন্ধুদের জন্য বলবো যে আপনারা হাতিবাগান চৌমাথার একেবারে পাশে চেম্বার পাচ্ছেন, কালীঘাট ল্যান্ডসটাউনেও কিন্তু চেম্বার পাচ্ছেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। চেম্বার পাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের একেবারে আমতায় কিন্তু আপনারা চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন, আমতলাতে আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম, সেখানে কিন্তু হেড অফিস, সেখানেও কিন্তু সপ্তাহে 2 দিন আপনাদের জন্য চেম্বার থাকছে। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার রয়েছে। মেদিনীপুরের মধ্যে মেচেদা, হেরিয়া, খড়গপুরে কিন্তু চেম্বার রয়েছে। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু চেম্বার রয়েছে। ত্রিপুরা, আসাম, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরুতে কিন্তু চেম্বার রয়েছে। জাস্ট আপনাকে ফোন করে জানতে হবে আপনার কাছাকাছি চেম্বার কোনটি, বা যদি চেম্বারে পৌঁছতে আপনি না পারেন তাহলে কিভাবে আপনি ডক্টরসদের সঙ্গে আপনার প্রবলেম শেয়ার করবেন বা মেডিসিন আপনি বাড়িতে পাবেন, সবটা আপনাকে হেল্প করে দেওয়া হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? অসিত রায় বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার প্রচন্ড পরিমাণে ড্যান্ড্রফ হচ্ছে আর প্রচন্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে। আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স 28। ওকে, আচ্ছা, এর আগেও একজন ফোন করেছিলেন, তো তখন আমি সেম কথাটাই বললাম যে যদি এটা আর ড্যান্ড্রফের সমস্যা হয় দেন ইটস ওকে। ম্যাডাম আমি একটু বলি, মানে শীতকালেই হয়, গরমকালে কিন্তু অতটা আমার প্রবলেম হয় না। আচ্ছা, আর আপনার যে বলছেন ড্যান্ড্রফ হচ্ছে সেটা কি কোনো জায়গায় আপনার এরকম স্তর মতো হয়ে আছে যে হোয়াইট প্যাচেস হয়ে আছে ওই জায়গাটায়, বা আপনি যখন ইচিং করছেন উঠছে? আচ্ছা, দেখুন সবচেয়ে ভালো হবে যদি আমরা আপনার স্ক্যাল্পটা যদি আমরা একটু এক্সামিন করতে পারি তাহলে ভালো হবে। কারণ স্ক্যাল্পের মধ্যে আপনার ড্যান্ড্রফের প্রবলেম যেরকম হতে পারে সেমনি কিন্তু সেখানে অন্যান্য ডার্মাটাইটিসের প্রবলেমও কিন্তু থাকতে পারে, আপনার এখানে সোরিয়াসিসের প্রবলেমও কিন্তু থাকতে পারে। তো আপনাকে আমি বলবো যে আপাতত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটু নারকেল তেলের মধ্যে একটু লেবুর রস দিয়ে আপনি একটুখানি আপনার স্ক্যাল্পের মধ্যে একটু মাসাজ করুন, আর এটা আপনি এভরি অল্টারনেট ডে আপনি এটা ইউজ করুন। যদি আপনার তার থেকে যদি আপনার ড্যান্ড্রফের সমস্যা কমে যাচ্ছে দেন টু গুড, যদি কমছে না তাহলে কিন্তু এটা আপনার অন্য ডার্মাটাইটিসের প্রবলেম হতে পারে, সোরিয়াসিসের প্রবলেম হতে পারে, তার জন্য কিন্তু আপনাকে আলাদা করে চিকিৎসা করতে হবে। তো একটুখানি আপনি চেষ্টা করে দেখুন, যদি সম্ভব হয় আমাদের যে কোনো একটা চেম্বারে এসে একবার দেখা করুন, একটু দেখতে পারলে আমরা আর একটুখানি শিওর হতে পারবো আর ঠিকঠাক আপনার ট্রিটমেন্টটা হবে। তার পাশাপাশি আপনার হেয়ার ফলেরও প্রবলেম রয়েছে, সেটা আপনার যেরকম স্ক্যাল্পের প্রবলেম থেকে যে এখন আপনি বলছেন ড্যান্ড্রফ, তার থেকেও হতে পারে। আপনার যদি থাইরয়েড বেশি হয় তাহলেও হতে পারে, লিভারের প্রবলেম বা আপনার অ্যালার্জি বেশি সেখান থেকেও কিন্তু এই চুল পড়ার সমস্যাটা হতে পারে। হেয়ার ফলিং এর সমস্যা বা ড্যান্ড্রফের সমস্যা বা আপনার স্কিনের সমস্যা শুধুমাত্র আপনার পার্লারের দিদিভাইরা যদি এই সমস্যার সমাধান করে ফেলতে পারতেন তাহলে চিকিৎসকদের বোধহয় এতদিন ধরে পড়াশোনা করার দরকার হতো না। যদি সেটা সামান্য হয়, হ্যাঁ আপনি টিভির কোনো বিজ্ঞাপন দেখে কোনো শ্যাম্পু, কন্ডিশনার বা
কোনো ক্রিম মেখে সারিয়ে ফেলতে পারেন, কিন্তু যদি না সারে তবে কিন্তু অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, কারণ এক্সপার্টের পরামর্শ নেওয়াটাই সব থেকে কিন্তু বুদ্ধিমানের লক্ষণ। আর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে পায়ের পাতা এবং পাতার কাছাকাছি গোড়ালি সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আপনাদের প্রবলেম থাকলেও জানাতে পারেন, বা আমরাও চেষ্টা করছি বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি রবি মন্ডল। হ্যাঁ বলুন, কি সমস্যা দাদা? বর্ধমান হাটকালনা থেকে। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? সমস্যা আমার এই খুব মাথার খুব যন্ত্রণা আর ঘাড়। মাথা এবং ঘাড়ে যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে যন্ত্রণা হচ্ছে একটু ম্যাডামকে বলুন। কতদিনের সমস্যা? সমস্যা তো মাথাটা বছর দেড়েক হয়ে গেল, আবার এই কিছুদিন ধরে আমার বাম হাত আর ডান পা ধরে গেছে, ঝিমঝিম ঝিমঝিম কারেন্টের মতো ঝিমঝিম করে, শক্তি পাই না। আচ্ছা ম্যাডাম বলছেন। আচ্ছা, এই যে আপনার মাথা ব্যথা বা আপনার ঘাড়ে ব্যথা, এই যে আপনি সমস্যাগুলো বললেন, ঘাড়ের কোনো এক্সরে করিয়েছেন আপনি? হ্যাঁ, হাড়ের একটা মাথা সিটি স্ক্যান করেছিলাম ম্যাডাম। আচ্ছা, সিটি স্ক্যানে কি এসেছে আপনার? রিপোর্টটা ডাক্তার দেখে বললো তেমন কিছু না, ওষুধ খেলে সেরে যাবে। কিছুদিন অনেক দিনে ওষুধ খেয়েছি, কিছুই হয় না। তো তেমন কিছু না হলে আপনি ওষুধ খাবেন কেন? কি সারাবেন আপনি? তেমন কিছু না হলে নিশ্চয়ই সেখানে কোনো সমস্যা রয়েছে, তার জন্যই আপনাকে ওষুধ দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, পিছনে না ডাক্তার রিপোর্টটা দেখে বললো যে হাড়ে তেমন সমস্যা নেই, যেটুকু সমস্যা আছে আপনার ওষুধ খেলে সেরে যাবে। আর ঘাড়ের কোনো এক্সরে করিয়েছেন আপনি? হ্যাঁ, ঘাড়ের এক্সরে করতে, মাথা সিটি করতে। ঘাড়ের এক্সরেতে কি এসছে? ওই একই বলছে। এইটাই তো সমস্যাটা। দেখুন, আপনি ঘাড়ের এক্সরে করিয়েছেন, আপনি মাথার স্ক্যান অবধি করিয়ে নিয়েছেন, তেমন কোনো সমস্যা নেই, ওষুধ খেলে সেরে যাবে, এটা কি ধরনের কথা হলো? তেমন সমস্যা না হোক, যেমন সমস্যা হোক, সেটা তো আপনাকে জানতে হবে। আপনি যখন রিপোর্টগুলো করিয়েছেন, আপনার জানার অধিকার রয়েছে কি সমস্যা আছে, কি ওষুধ খাবেন, কি সারবে আপনার। আপনি যদি নাই জানলেন, সারলেও তো আপনি বলতে পারবেন না। তো এইটা তো কোনো কথা হলো না। আপনার যা রিপোর্টস রয়েছে, আপনার বর্ধমান চেম্বার যদি আপনার বাড়ির কাছাকাছি হয়, শনিবার দিন বর্ধমানে চেম্বার রয়েছে, যা রিপোর্টস প্রেসক্রিপশন যাই রয়েছে সেগুলো নিয়ে এসে একবার দেখা করুন। আপনি অন্য ডাক্তার থেকে রিপোর্ট করিয়ে এসছেন, সেটা কি আছে সেটা আমি আপনাকে বলে দেবো। আগে তো আপনাকে জানতে হবে আপনার কি হয়েছে। আপনার ব্রেনে সমস্যা না আপনার ঘাড়ে সমস্যা, আপনি সেটাই বুঝতে পারছেন না। আপনার ঘাড়ে ব্যথা আর মাথা ব্যথা কি করে আপনার ঠিক হবে? তো আগে এটা আপনাকে জানতে হবে যে কোথায় প্রবলেম আছে, তারপর আপনি জানবেন যে আমি কিসের জন্য ওষুধ খাবো, তারপর আপনি বুঝবেন যে আপনার ঠিক হলো কি হলো না। হাওয়ায় হাওয়ায় থাকলে হবে না, ঠিক আছে? ঘাড়ের যদি আপনার কোনো সমস্যা হয়, তার থেকে কিন্তু আপনার কাঁধে, দুটো হাত আপনার ব্যথা হওয়া, ঝিঝি ধরা, অবশ হওয়া, এই জিনিসগুলো আপনার শুরু হবে। ঘাড়ের সমস্যা মানে আপনার হাড় ক্ষয় পেয়ে যেতে পারে, হাড় আপনার জুড়ে যেতে পারে, একসাথে এসে হাড় ভেঙেও যেতে পারে, আপনার নার্ভগুলো আপনার চেপে যেতে পারে। তো কি সমস্যা আছে সেটা কিন্তু আগে আপনাকে ভালো করে বুঝতে হবে। আপাতত আপনি যেটা করবেন, একদম পাতলা বালিশে আপনি ঘুমোন, বা বালিশ ছাড়া আপনি ঘুমোন। ঘাড় নিচু করে আপনি কোনো কাজ করবেন না। মাথায় কোনো ভারী জিনিস নেওয়া বা পিঠে কোনো ভারী জিনিস নেওয়া, এগুলো আপনি এখন করবেন না। একদম। অনেক ক্ষেত্রে না আমরা একটা কথা ব্যবহার করি, কথাটা শুনলে খুব খারাপ লাগবে, কিন্তু খুব বাস্তব, যে লোকটি গ্রামের মানুষ, কিছুই বোঝেন না। তো এই উপমা বা এই উক্তিটি সত্যি কি এখনো প্রযোজ্য? গ্রামের মানুষ আপনি হতেই পারেন, কিন্তু আপনি কিছু বোঝেন না, এটা তো আর এখন হতে পারে না। আপনার জানার অধিকার রয়েছে। বাড়িতে যদি আপনাকে আপনার ওয়াইফ একটি সবজি রান্না করেও দেয়, আপনি সবার আগে প্রশ্ন করেন এটা কিসের সবজি, জেনে তারপর আপনি খাওয়া শুরু করেন। আপনি একটা মেডিসিন দীর্ঘদিন ধরে খাচ্ছেন, আপনার প্রবলেমের কোনো রকম সলিউশন আপনি লক্ষ্য করছেন না, কিন্তু আপনি জিজ্ঞাসাই করলেন না, আপনি জানার চেষ্টাই করলেন না যে আপনার কি প্রবলেম হয়েছে। কেন? ডাক্তারবাবুদের আমি বলছি না যে ভয় পাবেন না, মানে ভয় কেন পাচ্ছেন, ডাক্তারবাবুদের কেন আপনি প্রশ্ন করছেন না, করুন প্রশ্ন, রেসপেক্টও করুন, তাদের প্রশ্নও করুন, সবটা জানার কিন্তু অধিকার আপনার রয়েছে। তাই যারা মনে করছেন বা এই প্রশ্নটা বারবার করছেন, দীর্ঘদিন মেডিসিন খাচ্ছি তাও আমি এখনো ভালো হচ্ছি না, ডাক্তারবাবু বললেন ওই একটু সমস্যা, কি সমস্যা আমায় জানাননি, তাদের জন্য বলবো একবার আসুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ঠিক ট্রিটমেন্টটা কীরকমভাবে হতে হয় সেটাও কিন্তু বুঝে যেতে পারবেন। আমরা পায়ের কিছু সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। আমার খুব মনে হচ্ছে যে আপনারা একটা প্রশ্ন খুব বারবার করেন এখানে, যে পায়ের নিচটা প্রচন্ড আমার ঘামে, বা হাতের পাতাটা আমার খুব ঘামে, এই পায়ের তলা ঘামা, জ্বালা করা, এটা ঠিক কেন হয় ম্যাডাম?
পায়ের নিচে যেটা অনেকেই বলে যে ঘেমে যায় বা হাতের চেটো ঘেমে যায়, এটা কিন্তু একটা কারণ হতে পারে। যদি আপনাদের হাইপার অ্যাসিডিটির আপনার সমস্যা থাকে তাহলে দেখবেন যে আপনার পায়ের তলা ঘেমে যাচ্ছে বা হাতের চেটো আপনার ঘেমেছে। এমনকি শীতকালেও কিন্তু এটা দেখা যায় যে ঘেমে যাচ্ছে, সারা শরীরে কিছু নেই কিন্তু এরকম হাত বা পা আপনার এরকম ঘেমে যাচ্ছে। যদি আপনার হাইপার অ্যাসিডিটি হয় তাহলে এই প্রবলেমটা হতে পারে। যদি আপনার ব্লাড প্রেশার সবসময় খুব হাইয়ের দিকে থাকে, আপনি কোনো মেডিসিন নিচ্ছেন না, তাহলেও কিন্তু দেখবেন যে আপনার পায়ের নিচে জ্বালা করছে বা আপনার একটু সোয়েটিংয়ের মতো মনে হচ্ছে। থাইরয়েড থাকলে এই সমস্যাটা হতে পারে, অ্যালার্জি থাকলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো সমস্যাটা কোথা থেকে হচ্ছে আগে সেটা জানতে হবে, তারপর তার ট্রিটমেন্ট। একদম, মানে ট্রিটমেন্ট কিন্তু আছে, তবে তার জন্য ম্যাডাম বা স্যার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে যেতে হবে। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমার নাম সহাজিন্দ্র দা। কোথা থেকে ফোন করছেন? বেহালা থেকে বলছি। বেহালা থেকে, বলুন কি প্রবলেম? আমার সেক্সুয়াল সমস্যা জন্য বলছিলাম। হ্যাঁ, কিসের সেক্সুয়াল সমস্যা? আচ্ছা, আপনার সমস্যা তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো তার জন্য আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ফোন নাম্বারটা নোট করেছেন? হ্যাঁ, নোট করেছেন। তো অবশ্যই চেম্বারে এসে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে। ঠিক আছে। চেম্বার কোন জায়গায়? বেহালার কাছাকাছি চেম্বার। বেহালার কাছাকাছি আপনি আমাদের ল্যান্সডাউনে চেম্বার পেয়ে যাবেন, বা আপনি আমতলায় আমাদের চেম্বার পাবেন। প্রত্যেক বৃহস্পতিবার আমতলায় আমাদের চেম্বার রয়েছে, আর ল্যান্সডাউনে এখন আমাদের দুদিন চেম্বার হচ্ছে, একটা মঙ্গলবার একটা বৃহস্পতিবার। আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা আপনাকে একদম প্রপারলি গাইড করে দেবে যে কোথায় চেম্বার রয়েছে, কখন চেম্বার রয়েছে, কোন ডক্টরকে পাবেন, কখন এলে দেখাতে পারবেন, সব আপনাকে বলে দেওয়া হবে। একদম, এটা কিন্তু একটা শারীরিক সমস্যা। এটা ভাববেন না যে আমি আমার সমস্যা নিয়ে ফোন করলাম, সেভাবে আলোচনা করা হলো না। আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করি এবং আমরা এটাও বলি এনবিপিতে এর খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, তাই তো ম্যাডাম? অবশ্যই। এবার দেখুন যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো যদি একটুখানি আপনি চেম্বারে এসে আমাদের সাথে একটু আপনার ফেস টু ফেস সামনাসামনি বসে একটু যদি আমরা একটু সেটা নিয়ে কনসাল্ট করি, তাহলে সেটা আপনার জন্য বেটার হবে, আমাদের জন্য বেটার হবে। অনেক ফিমেল পেশেন্টরা থাকেন যারা কিনা ফোনে তো বলা দূরেই থাক, ওনারা হয়তো এমনিতে অন্য ডক্টরসদের বলতে পারছে না। সেখানে কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব ওদেরকে একটু অ্যাটেন্ড করার, ওদেরকে একটু ফ্রি ফিল করানোর, যে আপনি বলুন আপনার কি সমস্যা রয়েছে, কারণ সমস্যা আপনার কি সেটা কিন্তু আমি জানি, আমি কিন্তু সেটা পড়ে তারপর আমি এই জায়গায় বসে আছি। কিন্তু আপনি যতক্ষণ বলবেন না ততক্ষণ কিন্তু আমি ট্রিটমেন্টটা আপনার ঠিক করে করতে পারবো না। আর ডক্টরই হয়, সেখানে মেল ডক্টর ফিমেল ডক্টর এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ মেল ডক্টর যা পড়াশোনা করছে ফিমেল ডক্টর সেম পড়াশোনাই কিন্তু করছে। তো ডক্টরসরা সবই জানে, শুধু আপনার একটু বলার দেরি। আপনি বললে আমি আপনার ট্রিটমেন্ট ঠিকঠাক করে দিতে পারবো। লজ্জার কোনো কারণ নেই, ভয়েরও কোনো কারণ নেই। খোলাখুলি কথা বলবেন, চিকিৎসা একদম ঠিকঠাক হবে, একদম সমস্যা ঠিক হয়ে যাবে। আমরা বলি সেক্স ওরিয়েন্টেড প্রবলেম তো ভীষণ ব্যক্তিগত, হ্যাঁ হতে পারে, সেটা অন্যদের জন্য অন্যদের কাছে ব্যক্তিগত, কিন্তু বলে না যে একজন ডক্টর আর একজন অ্যাডভোকেট তাদের কাছ থেকে কিছু লুকাবেন না, তাহলে লসটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার। পায়ের কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি, তা খুব সামান্য একটা সমস্যা মনে হয় পা ফাটা। হতেই পারে শীতকালে প্রত্যেকটা মানুষের পা ফাটে, কিন্তু সেটা কি চরম পর্যায়ে পৌঁছে যাওয়াটাও স্বাভাবিক। আমি ম্যাডামের থেকে এটাই দেখবো, আমি মানে জানবো একটু, অনেককে আমি দেখি যে অত্যাধিক পা ফাটা, পা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, মাটিতে পা ফেলতে পারছে না, তার কি ট্রিটমেন্ট করা উচিত নাকি ওভাবেই ফেলে রাখা উচিত? একদমই নয়, অবশ্যই ট্রিটমেন্ট করা উচিত। আর অনেকে আমরা ম্যাক্সিমাম যেটা আমরা দেখি যে শীতকালে আমাদের অল্প বিস্তর প্রত্যেকের একটু পা ফাটার সমস্যা হয়, কিন্তু কিছু কিছু আমি পেশেন্ট এরকমও দেখেছি যে শীতকাল নয় 12 মাসই প্রচণ্ড পরিমাণে পা ফাটা হচ্ছে, সেখানে জ্বালা হচ্ছে, ব্যথা হচ্ছে, ব্লিডিং পর্যন্ত হয়ে যাচ্ছে। পা ফাটার কারণটা কেন? সেটা হচ্ছে আমাদের পায়ের নিচে দেখবেন এমনিতেই প্রত্যেকেরই একটু ড্রাই থাকে। কেন সেটা ড্রাই থাকে? কারণ ধরুন আমরা প্রত্যেক দিন আমরা বাইরে বেরোচ্ছি, চলাচল করছি, সেখানে আমাদের জুতোর প্রবলেম থেকে হতে পারে বা এনভায়রনমেন্টাল প্রবলেমের জন্য কিন্তু হতে পারে যে আমাদের পায়ের নিচের স্কিনটা কিন্তু আমাদের ড্রাই হয়ে যাচ্ছে। অতিরিক্ত ড্রাই হতে হতে কিন্তু ওখানকার যে আমাদের স্কিন বা সেল আছে সেগুলো ডেড হয়ে যায়, মানে মৃত হয়ে যায়। সেখানে আপনার রক্ত সঞ্চালন ঠিক করে হবে না। রক্ত সঞ্চালন ঠিক করে না হলে, যদি পুষ্টি ঠিক করে না পায় ওই জায়গাটা, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে ওই জায়গাটা ক্র্যাক ধরা, মানে ফাটা চিট ধরা এগুলো শুরু হয়। এবার সেখানেও আপনি যদি একদম ইনিশিয়ালি প্রথম থেকে যদি আপনি একটু কেয়ার করতে পারেন পায়ের, তাহলে কিন্তু আপনার এই পা ফাটা বা পা ফেটে রক্ত বের হয় এগুলো কিন্তু হবে না। অনেকের খুব ডিপ হয়ে পাটা ফেটে যায়, রক্ত বের হয়, সেখানে কিন্তু আপনার দেখবেন ইনফেকশন হয়ে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে ওখানে আপনার। কেন ঘা হয়ে যাচ্ছে?
কারণ পা ফাটা অবস্থায় আপনি বাইরে বেরিয়ে যাচ্ছেন, সেখানে ধুলোবালি লাগছে, জল লাগছে, সেগুলো ঠিক করে পরিষ্কার করা হচ্ছে না, সেখান থেকে কিন্তু ঘা হয়ে যায়। তো প্রত্যেকেই চেষ্টা করবেন শীতকালে অবশ্যই মোজা পরার। যাদের পা ফাটার সমস্যা খুব বেশি পরিমাণ হয় তারা কিন্তু সারা মাস চেষ্টা করুন, কিছু হালকা মোজাও পাওয়া যায় সেগুলো পরার চেষ্টা করুন, শু পরার চেষ্টা করুন, স্যান্ডেল পরা থেকে আপনি শু পরার চেষ্টা করুন যাতে পাটা আপনার ঢাকা থাকে। কারণ এই পায়ের থেকে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, শুধু পা ফাটা নয়, আপনাকে কিন্তু সবসময় পায়ের যত্ন নিতে হবে। এই পায়ের থেকে অনেক ধরনের আপনার স্কিন ডিজিজ বলুন বা আপনার অন্যান্য কোনো পেটের সমস্যা বলুন, পায়ের থেকে কিন্তু অনেক ধরনের অনেক সমস্যা কিন্তু আসে। তো পাকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেকেরই দরকার রয়েছে। যাদের এক্সট্রা করে পা ফাটার প্রবলেম রয়েছে তাদেরকে আমি বলবো, স্পেশালি শীতকালে আমি বলবো প্রত্যেক দিন একটু গরম জলে নুন দিয়ে পাটাকে একটু ভিজিয়ে রাখুন, তারপর পাটাকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে পিওর নারকেল তেল দিয়ে একটু ভালো করে মাসাজ করুন। একটু সময় আপনি সেটা পাটা যাতে কোথাও না লাগে সেরকমভাবে পাটা একটু উঁচুতে রেখে একটু বসে থাকুন। রাত্রিবেলা আপনি সেম একটু তেল মানে নারকেল তেল দিয়ে একটু মালিশ করে মোজা পরে তারপর আপনি ঘুমান, যাতে ময়শ্চারাইজেশনটা ভালো করে হয়, ময়শ্চারটা যাতে ভেতরেই আপনার লক থাকে। তাহলে দেখবেন যে আপনার এই পা ফাটার প্রবলেমটা অনেকটা কমে গেছে। একদম মনে হয় ছোট্ট একটা সমস্যা, কিন্তু প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে আপনাকে কিন্তু কষ্ট দেয়, ব্যথা দেয়, যন্ত্রণা দেয়। তাহলে কেন এর সলিউশনটা আপনি জেনে নেবেন না? যদি মনে হয় সামান্য সমস্যা, যে টিপসটা ম্যাডাম বললেন সেটা করুন, আমার মনে হয় কয়েক দিনের মধ্যে আপনি একটা ভালো রেজাল্ট পেতে শুরু করবেন। আর যদি মনে হয় না এটা আমার বহু বছরের সমস্যা, এটা বোধহয় শুধুমাত্র টিপসে কমান নয়, তাহলে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি পৌঁছে যেতেই পারছেন। আরেকটা সমস্যা নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো। আমার বাড়িতেও আমি দেখি অনেক বয়স্কদের এটা হয়, পায়ের নিচে শক্ত শক্ত কিছু গাঁটের মতন হয়, মাঝে মাঝে দেখি সেটা ব্লেড দিয়েও তারা কেটে দেয়, এত যন্ত্রণা হয় পা ফেলতে তারা পারে না। এটা কি ধরনের সমস্যা? এটা আমাদের পায়ে কর্ন হয়, অনেকেরই পায়ে সেটা হয়, কর্ন হয়। কারোর ক্ষেত্রে এটা এমনিতেই একটু হয়ে থাকে যে একটু ডেড স্কিন ওখানে জমা হয়ে গিয়ে ওই জায়গাটা একটু শক্ত হয়ে থাকে, কিন্তু সেটা কোনো ধরনের কোনো সমস্যা দেয় না, ব্যথা হওয়া বা অন্যান্য কোনো সমস্যা কিছু হয় না। তো এটা পায়ের মধ্যে কর্ন হয়। অনেকের কিন্তু হাতেও কর্ন হয়, স্পেশালি যারা ধরুন বাইক চালায় বা হেভি ওয়েট কিছু তোলে বা যারা এক্সারসাইজ করে তাদের দেখবেন হাতের মধ্যেও কিন্তু কর্ন হয়। তো এই যে কর্ন হচ্ছে সেগুলো আপনার ডেড স্কিন তার মধ্যে জমা হয়ে যাচ্ছে, ওই জায়গাটা জমা হয়ে হয়ে ওই জায়গাটা শক্ত হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। অনেকে কি করে সেটাকে ব্লেড দিয়ে সেটাকে চেঁচে দেয়, ব্লেড দিয়ে চেঁচে দিলে কি আপনার ফার্স্ট লেয়ার স্কিনটা আপনার উঠে গেল, কিন্তু তারপরেও কিন্তু আপনার সেটা এখানে যেহেতু আপনার ব্লাড সার্কুলেশন হচ্ছে না, সেটা কিন্তু আবার আপনার হবে, আবার আপনি সেটাকে এখন ব্লেড দিয়ে চেঁচে দিলেন, এরকমভাবে করতে করতে কিন্তু এই জায়গাটা আপনার ইনফেকশন হয়ে যাবে। তো তার জন্য এরকম যদি আপনার কোনো কর্নের প্রবলেম হয়, কর্ন ক্যাপ পাওয়া যায়, আপনি সেটাও ব্যবহার করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না তার একটা আপনি ট্রিটমেন্ট করতে চান যাতে কোনোদিনও না হয়, আমাদের পঞ্চকর্মাতে একটা থেরাপি রয়েছে যেটাকে আমরা অগ্নিকর্ম বলে থাকি, সেখান থেকেও কিন্তু কর্নের খুব সুন্দর চিকিৎসা হয়। আপনার এই কর্ন যেটা আপনার ডেড স্কিন রয়েছে সেটা কিন্তু আমরা আপনার তুলে দিতে পারবো বা বার করে দিতে পারবো। সেখানে তারপর একটু আপনি লোকাল অ্যাপ্লিকেশন মেডিসিন দেবো, সেটা আপনি ব্যবহার করবেন, কর্নের সমস্যা আপনার আর আসবে না। একদম পায়ের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। আমার মনে হয় যে সবকটা সমস্যায় আমরা কিছুটা হলেও টাচ করে গেলাম। হ্যাঁ, একটা সমস্যা নিশ্চয়ই, কয়েকদিন আগেও একটা ফোন পেয়েছিলাম যে প্রচণ্ড পরিমাণে বাড়ির কাজ করিয়ে জল ঘাটি পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে খুব হাজার সমস্যা, যেন মনে হচ্ছে মাংস কেটে কেটে পড়ে যাচ্ছে। এতটা দূর পর্যন্ত বোধহয় না পৌঁছালেও হয়, খুব সামান্য ট্রিটমেন্টে বোধহয় সমস্যার সমাধান করা যায়। হ্যাঁ, এটা একটা দেখুন ফাঙ্গাল ইনফেকশন, যেটা অনেকেরই আঙ্গুলের মাঝখানে মাঝখানে হয়। অতিরিক্ত যারা জল ঘাটাঘাটি করেন বা ওই ডিটারজেন্ট সাবান এগুলো বেশি ঘাটাঘাটি করেন তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, বা যারা গার্ডেনিং করেন, তো সেখানে কিন্তু আপনাকে একটু জায়গাটাকে একটু শুকনো রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। আপনি যখন দেখছেন যে অতিরিক্ত জল ঘাটাঘাটি করলে বা মাটি ঘাটলে বা এইসব ডেটল ফিনাইল ধরলে আপনার এই প্রবলেমগুলো হচ্ছে, তার থেকে বিরত থাকুন, জায়গাটাকে আপনি শুকনো ড্রাই রাখুন, দেখবেন আস্তে আস্তে আপনার স্কিনটা রিপেয়ার হওয়া শুরু করছে। একদম। আর স্ক্রিনে দেওয়া নাম্বার নিশ্চয়ই এতক্ষণে নোট করেছে, 9830235527 বা 37, এই নাম্বার দুটিতে ফোন করুন। আরও একবার বলবো, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট কিন্তু পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন অভিজ্ঞ চিকিৎসকদের, যারা কিন্তু আপনার মাথার স্কাল্প থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান দিচ্ছে। তার জন্য বারবার এই স্পেশালিস্ট বা ওই স্পেশালিস্টের কাছে আপনাকে কিন্তু ছুটে যেতে হবে না। খুব ভালো একটা পঞ্চকর্মার ডিপার্টমেন্ট রয়েছে, যে ডিপার্টমেন্টটা একেবারে কিন্তু ম্যাডামের তত্ত্বাবধানে হয়ে থাকে। তো সেখানেও কিন্তু আপনি পঞ্চকর্মার সহযোগিতা
সহযোগিতায় আরও বেশি ভালো থাকবেন, যদিও এই অ্যাডভাইসটা চিকিৎসকই কিন্তু আপনাকে দিয়ে থাকবে। আর যদি আপনার মনে হয় যে না আমি অনেকটা দূরে থাকি বা আমার পেশেন্টের শারীরিক অবস্থা খুব খারাপ, তার জন্য কিন্তু আপনার সহযোগিতায় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন। একটু ফোন করুন, কথা বলুন, প্রয়োজনে ভিডিও কলিংয়ের মাধ্যমেও কিন্তু আপনাদের সমস্যা জানার চেষ্টা করবেন চিকিৎসকেরা, এবং আপনাদের কিন্তু বাড়ি পর্যন্ত মেডিসিন পাঠিয়ে দেওয়ারও কিন্তু সুবন্দোবস্ত কিন্তু রয়েছে। তার পাশাপাশি বলবো কলকাতা বলুন, হাওড়া বলুন বা প্রত্যেকটি জেলাতে কিন্তু চেম্বার রয়েছে। জাস্ট একটা কল আপনাকে জানান দেবে যে আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি। প্রত্যেক দিন এই চ্যানেলে এই সময়ের অনুষ্ঠানের দিকে নজর রাখুন। অন্যান্য বিষয় নিয়ে আমরা আবারও ফিরবো। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। নমস্কার।